নদীমাতৃক দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের নদীপথে সবচেয়ে বেশি ভ্রমণ করা হয় ঢাকা বরিশাল রুটে। একসময় ঢাকা বরিশাল এই রুটের যাত্রীদের একমাত্র ভরসার যানবাহন ছিল এই লঞ্চ। তবে পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথে এই লঞ্চগুলোর জনপ্রিয়তা অনেকাংশে কমে গিয়েছে। জনপ্রিয়তা কমে যাবার মূল কারণ হলো যেখানে লঞ্চে বরিশালে যেতে 6 থেকে 7 ঘন্টারও বেশি সময় লাগে, সেই জায়গাতে বাসে বরিশালে যেতে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে বর্তমানে। ঢাকা থেকে বরিশাল আমি সর্বপ্রথম লঞ্চে ভ্রমণ করেছিলাম, সেই ভ্রমণ অভিজ্ঞতাই তুলে ধরবো আজ আপনাদের সাথে। চলে এসেছি ঢাকা সদরঘাটে, বরিশালের যে লঞ্চ ঘাটের পন্টুন, সেই পন্টুনে বর্তমানে পদ্মা সেতু উদ্বোধন হবার পরে বরিশাল রুটের যাত্রীদের জন্য অনেকটাই সময় সাপেক্ষ হয়ে গেছে এই রুটের ভ্রমণ। তবে যখন বরিশাল রুটে পদ্মা সেতু ছিল না, তখন এই ঘাটে থেকে প্রতিদিন মিনিমাম ঢাকা থেকে বরিশাল রুটে 7 থেকে 8টি লঞ্চ এবং অন্যান্য জায়গাগুলোতে 15 থেকে 20টি লঞ্চ সর্বমোট ছেড়ে যেত। তবে এখন মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর কল্যাণে বেশিরভাগ যাত্রী বাই রুটে অর্থাৎ বাসে চলাচল করে ঢাকা বরিশাল বা কুয়াকাটা বা অন্যান্য যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে। তার কারণে এখন প্রতিদিন সদরঘাট থেকে ঢাকা বরিশালের উদ্দেশ্যে মাত্র 2টি লঞ্চ ছেড়ে যায় এবং অপর প্রান্ত থেকে বাকি 2টি লঞ্চ ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। আজ থেকে 3-4 বছর পূর্বে আমি যখন এই ঘাটে এসেছিলাম তখন এতটাই মানুষের চাপ ছিল যে এই জায়গাতে ঠিকমতো দাঁড়ানো সম্ভব হতো না। তবে এখন এই ঘাট দেখেন কি পরিমাণ ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ যেহেতু মাত্র 2টি লঞ্চ ছেড়ে যায় এবং এই লঞ্চগুলো প্রপার যাত্রী পায় না। বর্তমানে সামনে রয়েছে কীর্তনখোলা 10। এটি ঢাকা বরিশাল রুটের আমার জানা মতে সবচেয়ে বড় লঞ্চ, যেই লঞ্চে আমি আজ ভ্রমণ করছি ঢাকা থেকে বরিশালে। কীর্তনখোলা 10-এর পাশে দাঁড়িয়ে রয়েছে কুয়াকাটা 2। এই লঞ্চটিও আজ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। আমি সর্বপ্রথম এই লঞ্চে উঠেছিলাম, তবে এখানে কোনো কেবিন না পাওয়াতে আমার কীর্তনখোলা 10-এ যাত্রা করতে হয়েছে। উভয় পাশের দূরের দিকে যে লঞ্চগুলোকে দেখা যাচ্ছে, এই লঞ্চগুলোর শিডিউল হয়তো আগামীকাল। অনেক কথাই হলো, এবার চলুন লঞ্চে ওঠা যাক। বরিশালের উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেই লঞ্চগুলোর একেবারে শুরুর দিকে এইরকম টেবিল এবং চাবি নিয়ে 2-1 জন বসে থাকতে দেখা যায়। তারাই মূলত যে লঞ্চের টিকিটগুলো সেগুলো সেল করে থাকে। দুজন আজ একসাথে রওনা হয়েছিলাম ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে, যার কারণে আমরা একটি ডাবল কেবিন নিয়েছিলাম আর আমাদের কেবিন নাম্বার 372। এই লঞ্চটিতে সিঙ্গেল কেবিন সহ ভিআইপি কেবিন এবং ফ্যামিলি সুইটও রয়েছে, যেগুলো আমি কিছুক্ষণ পরেই আপনাদের দেখাবো। এই হলো লঞ্চের দোতলার একেবারে সামনের অংশ। এখানে বেশ সুন্দর লাইটিং ছিল এবং এই জায়গাতে মূলত সামনের দিকে দেখার যে লাইট, সেই লাইটটিও এই জায়গাতে রাখা হয়েছে। এই লঞ্চের যে বারান্দাগুলো সেগুলো যথেষ্ট পরিমাণে প্রশস্ত। আমরা এই প্রশস্ত বারান্দা ধরে এগিয়ে যাচ্ছিলাম আমাদের কেবিনের উদ্দেশ্যে। বরিশালের এই লঞ্চগুলো এতটাই সুন্দর কারুকাজ এবং এতটাই সুন্দর লাইটিং করা, যার কারণে আপনার দেখে কখনোই মনে হবে না যে আপনি লঞ্চে আছেন। অবশ্যই দেখে মনে হবে আপনি একটি কোনো ভালো মানের হোটেলে রয়েছেন। এই লঞ্চের একেবারে নিচের অংশে রয়েছে ইঞ্জিন সেকশন, তার উপরে রয়েছে ডেক এবং তার পাশে রয়েছে এসি বিজনেস ক্লাস চেয়ার কোচ। দোতলা থেকে মূলত কেবিনগুলো শুরু হয়। দোতলা, 3তলা, 4তলা পর্যন্ত নর্মাল কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ভিআইপি কেবিন এবং ফ্যামিলি সুইট সবগুলোই এই জায়গাগুলোতেই রয়েছে। যাক, অনেক খোঁজাখুঁজির পর আমরা আমাদের কেবিনটি পেয়ে গিয়েছি। আমাদের কেবিনটি মধ্যবর্তী রোতে, বেসিক্যালি নদীর পাশে যে কেবিনগুলো সেগুলো নন এসি কেবিন এবং মধ্যবর্তী রোতে যে কেবিনগুলো সেগুলো এসি কেবিন। কেবিনগুলো মোটামুটি বেশ সাজানো গোছানো রয়েছে। এই কেবিনগুলো মূলত এসি কেবিন, তবে আমরা নিয়েছি নন এসি হিসেবে, যার কারণে এসি চলবে না। এখন ফেব্রুয়ারি মাসের একেবারে শেষের দিক। বর্তমানের যে ওয়েদার, সেই ওয়েদারটিকে নাতিশীতোষ্ণ বলা যেতে পারে, কেননা দিনের বেলা মোটামুটি বেশ ভালোই গরম থাকে, তবে রাত্রেবেলা শেষাংশে ভালোই ঠান্ডা লাগে। যার কারণে আমরা এসি কেবিন নিইনি, নন এসি নিয়েছি এবং ভিতরের দিকে যে পরিমাণ ঠান্ডা, আমার কাছে মনে হয়েছে যে এইখানে আর এসি কেবিনের প্রয়োজন নেই। এই হলো বেসিক্যালি আমরা যে কেবিনটা নিয়েছিলাম, এটা বেসিক্যালি একটি ডাবল কেবিন। এই জায়গাতে আসলে দরজা বা গ্লাস, এই জায়গাতে পর্দা দেওয়া আছে, ওই পাশে যেন দেখা না যায়। আর বেসিক্যালি হলো এই হলো একটা সিঙ্গেল বেড, আর এই পাশে আরও একটা সিঙ্গেল বেড রয়েছে। এই জায়গাতে একটা টিভি আছে, আর নিচের দিকে মোবাইল চার্জিং পয়েন্টের জন্য বেশ কয়েকটা জায়গা দেওয়া আছে। আর যেহেতু নন এসি কেবিন, এইখানে একটা ফ্যান আছে, এইখানে আরও একটা ফ্যান আছে। তবে এই কেবিনগুলাই অন্য সময় এসি হিসাবে বিক্রি হয়। আমরা আসলে এসিটা পাই নাই, কারণ যেহেতু শীতকাল, এসি মোটামুটি বন্ধ এখন। আর কেবিনের মধ্যে বালিশগুলোর সাথে এইখানে একটা ল্যাব দেওয়া আছে পাতলা, এই জায়গাতে একটা ল্যাব দেওয়া আছে পাতলা। এইখানে একটা ছোট্ট আয়না দেওয়া আছে, বাট আয়নার সাথে আর তেমন কিছুই নাই, চিরুনি বা আদার্স যে জিনিসগুলো আসলে প্রয়োজন পড়ে। আর লাইটিংও মোটামুটি খুব একটা খারাপ না। এইখানে ছোট ছোট কয়েকটা লাইট আছে। ডেকোরেশন অ্যাজ ইউজুয়াল, আসলে খুব যে আহামরি তা কিন্তু না। আর বাইরের যে ডেকোরেশন সেটা তো আসলে আপনাদেরকে দেখাইছি প্রথমের দিকেই। আর নিচের দিকে ময়লা ফেলার জন্য একটা ঝুড়ি আছে। আর এইখানে ইউজ করার জন্য বেসিক্যালি 2 জোড়া স্যান্ডেল ছিল 2 জনের জন্য। এইখানে হচ্ছে ফ্রেশ পানি দেওয়া আছে। আর ওয়ান টাইম গ্লাসগুলো আসলে আমরা কিনে নিয়েছি, আর তেমন কিছু দেওয়া নাই।
এই আসলে কেবিনগুলা। আর এসি কেবিনগুলা মোটামুটি এরকমই হয়, তবে যেগুলো ফ্যামিলি কেবিন বা ফ্যামিলি সুইট রয়েছে সেগুলো একটু বড় হয়। আসলে আমরা যেহেতু দুইজন যাচ্ছি, আসলে আমাদের ওই জিনিসগুলো প্রয়োজন ছিল না, তাই আমরা এই ছোট্ট কেবিনটাই নিচ্ছি। আমার সামনে বর্তমানে বন্ধু.com-এর যে স্টিকার পেপারটি দেখছেন, এটি বেসিক্যালি আমার যে বেডটি ছিল তার পাশে লাগানো ছিল। বেসিক্যালি এদের যে মোবাইল নাম্বার বা এদের যে ওয়েবসাইট, এই জায়গা থেকে হয়তোবা অনলাইনের মাধ্যমে বা অফলাইনে বাই ফোনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন লঞ্চের। বাট আমি শিওর নই যে এই নাম্বারগুলো বা এই ওয়েবসাইটের মাধ্যমে আসলে টিকিট কাটা যায় কিনা। আপনারা নিজের দায়িত্বে এগুলো চেক করে নেবেন। তবে আমার কাছে মনে হয় যেই লঞ্চে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন সেই লঞ্চে বাই ফোনের মাধ্যমে যোগাযোগ করে কেবিন বুক করে দেওয়াটাই ভালো। চলুন এখন আপনাদেরকে এই পুরো লঞ্চে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসা যাক। এই লঞ্চের কেবিনগুলো কোথায় কি রয়েছে এবং একেবারে নিচের দিকে কি রয়েছে সবগুলো চেষ্টা করেছি ঘুরে দেখানোর জন্য। বর্তমানে ডান পাশে যে কেবিনগুলো দেখছেন এগুলো নন এসি কেবিন। বেসিক্যালি এই কেবিনগুলো রিভার ভিউ সাইড হয়ে থাকে। এখন চলে এসেছি বিজনেস ক্লাস কেবিনগুলো যেখানে অবস্থিত সেই জায়গাতে। বেসিক্যালি এই জায়গাটির নাম ইমরান করিম জোন। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনার কাছে মনে হবে আপনি কোনো 3 স্টার বা 5 স্টার মানের হোটেলে চলে এসেছেন। এতটাই সুন্দর টাইলস বা ডেকোরেশন করা এই জায়গাগুলোতে। এই জায়গাতে 6টি কেবিন রয়েছে, মূলত উভয় পাশে 3টি করে, এবং এই জায়গাতে মাঝখানে বড় একটা ডাইনিং টেবিল রয়েছে যেখানে আপনারা বেসিক্যালি এই কেবিনে যে যাত্রী রয়েছেন তারা এখানে খাবার খেতে পারবেন। এই হলো বিজনেস ক্লাস এসি কেবিনগুলো, যে কেবিনে ডাবল বেড রয়েছে 2টো করে। এই কেবিনগুলোর ভেতরের দিকে সোফা, ড্রেসিং টেবিল, কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, এসি এবং ছোট্ট একটি ওয়াচারের ব্যবস্থা রয়েছে। আর যথেষ্ট সুন্দর কারুকাজ এই কেবিনগুলোর ভেতরের দিকে। মূলত যারা এই কেবিনগুলোতে ভ্রমণ করবেন তারা ফিল করবেন যে আপনারা বাসাতেই ঘুমিয়ে রয়েছেন। এই হলো কেবিনগুলোর ওয়াশরুম এবং প্রত্যেকটি কেবিনের সাথে একটি করে বারান্দার ব্যবস্থা রয়েছে। আর এই হলো মধ্যবর্তী রো। বেসিক্যালি এই জায়গাগুলোতে অনেকেই বিছানা বালিশ পেতে ঘুমিয়ে থাকে। যারা বেসিক্যালি ডেকগুলোতে সিট পায় না তারা এই জায়গাগুলোতে অবস্থান করে। আর এটি একটি সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিন বা ডাবল কেবিনগুলোতে মোটামুটি একই রকম, শুধুমাত্র বেড একটা কম থাকে আর জায়গা একটু কম থাকে। আমাদের কেবিনটি 3 তলায় ছিল। এই জায়গাতে একটি ছোট্ট কফি শপও রয়েছে। এই হলো লঞ্চের মাস্টার ব্রিজ। মূলত এই জায়গা থেকে পুরো লঞ্চটিকে কন্ট্রোল করা হয়। আসলে লঞ্চটি কোন দিকে যাবে সেটি কন্ট্রোল করে মাস্টার এই জায়গা থেকেই। চলে এসেছি এই লঞ্চের একেবারে টপ ফ্লোরে। এই জায়গা থেকে মূলত নদীটা অনেকটা সুন্দর দেখা যায় এবং নিচের দিকটা দেখলে অনেকটাই ভয় লেগে যায়। চলে এসেছি এই লঞ্চের একেবারে লোয়ার ডেকে। এই জায়গাতে মূলত যে সবার আগে আসতে পারে ওই জায়গাটি সারা রাতের জন্য তারই হয়ে থাকে। এই জায়গাতে সঠিক কোনো সিট নেই। পাশে ছোট্ট একটি স্টল এবং চায়ের দোকানও রয়েছে এই জায়গাতেই। এই হলো লঞ্চের ইঞ্জিন সেকশন। মূলত এটি সবচেয়ে নিচের দিকে অবস্থিত। যে ইঞ্জিনগুলো সামনে দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনগুলো 3200 হর্স পাওয়ারের হয়ে থাকে। এই ইঞ্জিন রুমে ইঞ্জিনগুলো ঠিক পেছনের দিকে রয়েছে 2টি জেনারেটর। মূলত পুরো লঞ্চে ইলেকট্রিক সাপ্লাই ঠিকঠাক দেওয়ার জন্য এই জেনারেটরগুলো ইউজ করা হয়েছে। এছাড়া একটি স্ট্যান্ড বাই জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো লঞ্চে বেশ কিছু ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা রাখা হয়েছে। তবে ইঞ্জিন রুমে এই জিনিসগুলো একটু বেশি চোখে পড়ার মতো। এই হলো লঞ্চের ক্যান্টিন। এই জায়গাতে আপনারা রাতের খাবার গ্রহণ করতে পারবেন। তবে যারা মূলত কেবিনগুলোতে থাকে সবাই আসলে রুমের মধ্যে অর্ডার দিয়ে থাকে। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে যায় মোটামুটি সবগুলো লঞ্চই রাত 9টার পর থেকে ছেড়ে যায়। আমাদের লঞ্চে এখন পর্যন্ত ছাড়েনি, তাই একটু সামনের দিকে যাচ্ছিলাম আসলে কি অবস্থা সেটা বোঝার জন্য। পাশে যে লঞ্চটি দাঁড়ানো ছিল এই লঞ্চটির নাম প্রিন্স আওলাদ। এই লঞ্চটিও ঢাকা বরিশাল রুটেই চলাচল করে। তবে এই লঞ্চের আজ কোনো শিডিউল না থাকায় এই লঞ্চটি বর্তমানে লাইটে সবকিছু বন্ধ রয়েছে। আমার লঞ্চটি যে জায়গাতে দাঁড়িয়ে ছিল তার ঠিক অপোজিট পাশে ছিল বুড়িগঙ্গা রেস্টুরেন্ট। এটি মূলত ঢাকা সদরঘাটে সর্বপ্রথম রিভার ভিউ সাইডের এই রকম রেস্টুরেন্ট, যেখানকার খাবারের মানও যথেষ্ট ভালো। এখন রাত 9টা 20। মূলত যেখানে রাত 9টায় আমাদের লঞ্চটি ছেড়ে যাবার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি। তবে আমাদের লঞ্চের পাশে দাঁড়ানো কুয়াকাটা 2-এর যে লঞ্চটি সেটি অলরেডি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে।
কুয়াকাটা 2 ছেড়ে যাওয়ার 11 মিনিট পরে অর্থাৎ 9টা 31 মিনিট নাগাদ আমাদের লঞ্চটিও যাত্রা শুরু করে বরিশালের উদ্দেশ্যে। যদিও আমি ওই মুহূর্তে কেবিনে ছিলাম, বুঝতেই পারিনি যে লঞ্চ ছেড়ে দিয়েছে, তবে এর ঝাঁকুনিতে ফিল করেছি যে লঞ্চটি ছেড়ে দিয়েছে, তাই একটু সামনের দিকে এসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। রাতের যে নদীর সৌন্দর্য সেটি আসলে কখনোই বলে বোঝানো সম্ভব নয় যদি নিজ চোখে সেটা উপভোগ করা না যায়। আর আমি বর্তমানে যে লঞ্চটিতে ছিলাম এই লঞ্চটি এতটাই বড়, যখন এই লঞ্চটি সদরঘাট থেকে বের হচ্ছিল তখন এই লঞ্চের শেষাংশ মোটামুটি কালীগঞ্জের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, অর্থাৎ কেরানীগঞ্জের কাছাকাছি। হঠাৎ করে যখন আমার নিচের দিকে চোখ পড়ে আমি একটু অবাক হয়ে যাই যে এই সাদা জিনিসগুলো মূলত কি। বেসিক্যালি এই লঞ্চের পেছনের দিকে যে প্রোপেলার রয়েছে দুটো, সেই প্রোপেলারগুলো ঘূর্ণনের ফলে পানির মধ্যে যে ফেনা সৃষ্টি হয়েছে সেই ফেনাগুলোই বেসিক্যালি এই জায়গাতে চলে এসেছে। এখন রাত 9টা 35, যদিও এই লঞ্চটি ছাড়ার কথা ছিল রাত 9টায়, তবে মোটামুটি 35 মিনিটের মতো দেরি হয়ে গিয়েছে। এখন আমরা রয়েছে বুড়িগঙ্গার একবারে মধ্যস্থানে। 35 মিনিট দেরি করে রওনা হয়ে গেলাম বরিশালের উদ্দেশ্যে। বেসিক্যালি বাস বা ট্রেনের মতো এই লঞ্চগুলোর চলন আসলে দেখানো খুবই কঠিন বা দুষ্কর হয়ে যায়। তাই আসলে চেষ্টা করেছি গুগল ম্যাপসে দেখানোর জন্য যে এই লঞ্চটি বর্তমানে চলছে। এই মুহূর্তে আমরা পোস্তগোলা যে ব্রিজটি রয়েছে এটি অতিক্রম করেছি। এই লঞ্চের বরিশালে পৌঁছানোর আনুমানিক টাইম ভোর 5:30 থেকে 6টা। আশা করা যাচ্ছে সঠিক সময়ে আমরা বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছে যাব। যদিও এই লঞ্চের যে ভাড়া সেগুলো আপনাদেরকে আসলে জানানো হয়নি। এই লঞ্চের যে ডেক রয়েছে ডেকের সঠিক ভাড়া আমার এখন পর্যন্ত জানা নেই, তবে বিজনেস ক্লাস যে চেয়ার কোচগুলো রয়েছে সেগুলোর ভাড়া 300 থেকে 400 টাকার মধ্যেই। সিঙ্গেল নন এসি কেবিনগুলো 1000 টাকা, ডাবল কেবিনগুলো 2000 টাকা, এছাড়া এসি কেবিনগুলো 4000 টাকা এবং ফ্যামিলি সুইটগুলো 5000 টাকায় বিক্রি করছিল আজকে। আমাদের কেবিনের টিকিটটি হাতে নেওয়ার পরে আমি আসলে এই প্রাইসগুলো শুনেছি যারা মূলত টিকিটগুলো বিক্রি করছিল তাদের মুখ থেকে। বর্তমানে যে ব্রিজটিকে দেখতে পাচ্ছেন এই ব্রিজটি মূলত পোস্তগোলা যে সেতু রয়েছে সেই সেতুটি। আমি চেষ্টা করেছি দূর থেকে জুম করে দেখানোর জন্য। এখন রয়েছে মুন্সিগঞ্জে যে মুক্তারপুর সেতু রয়েছে সেই ব্রিজটি কিছুক্ষণ আগেই ক্রস করে আমরা এগিয়ে এসেছি সামনের দিকে। এখন আজকের এই লঞ্চের একটা বাজে অভিজ্ঞতা শেয়ার করি। আমরা যখন লঞ্চে উঠেছিলাম, আমরা ওঠার পরেই মোটামুটি লঞ্চ ছাড়ার আগে অর্থাৎ 9টা 10 বা 9টা 15 মিনিটে আমরা রাতের খাবারের জন্য অর্ডার করে ফেলি, কেননা আমরা অফিস শেষ করে সোজা চলে এসেছি, যার কারণে তেমন কোনো কিছুই খাওয়া হয়নি। যে রাতের খাবারের অর্ডার নিয়ে গিয়েছিলেন তাকে বলেছিলাম যে রাত 10টার মধ্যেই খাবার দেওয়ার জন্য, কিন্তু 10টা গড়িয়ে 10:30 প্রায় রাত 10টা 50 নাগাদ আমাদের রুমে তিনি টেবিল নিয়ে আসেন আর আমাদেরকে খাবার সার্ভ করে রাত 11টা 29, অর্থাৎ 1.5 ঘন্টার মতো লেট। আসলে এই জিনিসটা একেবারেই উচিত নয়। এই লঞ্চের খাবারের স্বাদ বা মান কোনোটাই একেবারেই ভালো না। আর মুরগির অবস্থা তো দেখতেই পাচ্ছেন। দুজনের জন্য ভাত, মুরগি, চিংড়ি ভর্তা এবং ডালের অর্ডার করেছিলাম, কিন্তু খাবার যখন আসে শুধুমাত্র মুরগি, ডাল এবং ভাত চলে এসেছে, কিন্তু কোনো চিংড়ি ভর্তা বা অন্য কোনো আইটেম বা সবজি কিছুই নেই এই মুহূর্তে। যখন রাত্রেবেলা খাবার খেয়েছি সেই মুহূর্তে সে খাবারের যে দাম বলেছিল, মূলত সকালবেলা যখন টাকা নিতে আসে তখন খাবারের দামের সাথে পরিমাণ মিলছিল না। আমাদেরকে বাধ্য হয়েই যে 5 জনের খাবারের টাকা দিতে হয়েছে, যদিও আমরা খাবার চেয়েছিলাম 2 জনের জন্য। এখন সময় রাত 12টা 49, আমরা পৌঁছে গিয়েছি চাঁদপুরের অনেকটাই কাছাকাছি। আমরা বর্তমানে চাঁদপুরের 3 নদীর মোহনাতেই ছিলাম। আমি আসলে গুগল ম্যাপসে যেটা বুঝতে পারছিলাম, 3 নদীর মোহনা থাকলে কিছুটা জার্কিং হয় সেটা আসলে ফিল করছিলাম আমার কেবিনে বসেই।
রাত 1টা বেজে গিয়েছে। এই মুহূর্তে অতিক্রম করছিলাম চাঁদপুরের যে নদীর বন্দর, সেই বন্দরটি। মূলত ছোট্ট যে লঞ্চটি দেখতে পাচ্ছেন চলছে, এটি মূলত চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সর্বশেষ লঞ্চ, যেটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। রাত 2টা নাগাদ চলে যাই একটু ঘুমানোর জন্য, কেননা আগামীকাল সকালে আমার বেশ কিছু কাজ রয়েছে। তাই এখন আসলে একটা ঘুম না দিলে কালকে সকালে বা কালকে সারাটা দিনই খারাপ যাবে। ভোর 5টা 53 মিনিটে আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙেই যখন কেবিনের বাইরে এসে দেখি, তখন দেখা যায় মোটামুটি দিনের আলো কিছুটা ফোটা শুরু করেছে। আর অলরেডি আমরা পৌঁছে গিয়েছি বরিশাল লঞ্চ ঘাটে। যখন ঘুম ভেঙেছিল সেই মুহূর্তে অনেকটা অন্ধকার ছিল এবং দেশের পরিস্থিতি খারাপ থাকায় ওই মুহূর্তে লঞ্চ থেকে নিচে নামিনি। এখন সকাল 6টা 41, এই মুহূর্তে মোটামুটি দিনের আলো বেশ ভালোই ফুটে গিয়েছে। এখন আসলে লঞ্চ থেকে বাইরে যাওয়া যায়। মূলত দেশের কন্ডিশন খারাপ থাকার কারণে ঢাকায় যেই সব সিচুয়েশনগুলো দেখেছি, যে ফাঁকা রাস্তায় যে হারে ছিনতাই হচ্ছিল, এই একটা ভয় নিয়েছিলাম, যার কারণে লঞ্চ থেকে অন্ধকারের ভিতরে নামিনি। সকালের সোনা রোদের প্রস্ফুটিত রূপ সত্যি বিমোহিত করে সারাটা দিনকে। সকালবেলায় এইরকম একটা সূর্য আর এত সুন্দর একটা সকাল পেয়ে আসলেই মনে হচ্ছে পুরোটা দিন আজ ভালো যাবে। ঘড়ির কাঁটা সকাল 7টা 8, সবকিছু গোছগাছ করে আমরা রওনা হয়েছি এই লঞ্চ থেকে বের হয়ে যাবার জন্যে। পাশে যে লঞ্চটিকে দেখতে পাচ্ছেন, এটি কুয়াকাটা 2, যেটি ঢাকা থেকে আমাদের লঞ্চটি ছাড়া 10 মিনিট পূর্বেই বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এই মুহূর্তে লঞ্চ থেকে অনেক মানুষই নামছিলেন। মূলত যারা কেবিনের টিকিট কাটেন তারা একটু দেরি করে লঞ্চ থেকে নামেন। এখন রয়েছে একেবারে লঞ্চের শুরুতে। মূলত যারা বাইক নিয়ে এসেছিল তারা হয়তো এখনও লঞ্চে ঘুমিয়ে রয়েছেন, যার কারণে এই বাইকগুলো এখানেই ছিল। আমাদের লঞ্চটি যেই পন্টুনে ঘাট করেছিল, সেই পন্টুনটি খুব একটা বড় নয়, মাঝারি ধরনের একটা পন্টুন। তবে দূরে আরো বেশ কিছু পন্টুন দেখা যাচ্ছে। তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে, বরিশাল লঞ্চ ঘাট হিসেবে এটি আসলে ছোট। আরো বড় ধরনের পন্টুন রাখা উচিত ছিল এই লঞ্চ ঘাটটিতে। যেহেতু আমি প্রথম এসেছি, এমনও হতে পারে যে এর পূর্বে যখন পদ্মা সেতু ছিল না তখন বড় ধরনের পন্টুন ছিল। এখন যেহেতু লঞ্চের সংখ্যা কম, তাই হয়তো ছোট ছোট পন্টুন রাখা হয়েছে এই জায়গাতে। আমরা একেবারে লঞ্চ ঘাট থেকে বাইরের দিকে বের হয়ে এসেছি। এখন আমাদের যাত্রা বিবির পুকুর পাড়ের দিকে। ওই জায়গাতে কোনো একটা হোটেলে উঠতে হবে, যেহেতু কিছুক্ষণ পরে আমার বেশ কিছু কাজ রয়েছে। সব মিলিয়ে আমি এই লঞ্চ ভ্রমণ অনেকটাই এনজয় করেছি। যারা ফ্যামিলি নিয়ে আসতেছেন তাদের জন্য অবশ্যই ফ্যামিলি কেবিনগুলো আমি প্রেফার করব, কারণ ওইগুলোতে অ্যাটাচড বাথরুমও রয়েছে। আজ আর কথা বাড়াতে যাচ্ছি না, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।